আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সব কিছুই যখন প্রায় স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী। জ্ঞানচর্চার পরিসরে প্রভাত কুমার মুখোপাধ্যায় অমর হয়ে আছেন রবীন্দ্র জীবনীকার হিসেবে, কিন্তু বাংলা সাহিত্যে তাঁর কীর্তি অসীম। 1892 সালে রানাঘাটে জন্মগ্রহণ করেন প্রভাত কুমার। পরে রবীন্দ্রনাথ তাঁকে নিয়ে আসেন বিশ্বভারতীতে। সেখানে পড়াশোনা এবং পরে অধ্যাপনাও করেন তিনি। বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ ছাড়াও স্বকীয় ঢঙে বাংলা গদ্য সাহিত্যে তাঁর ছাপ তাঁকে অনন্য করে তুলেছে। আজীবন যুক্তিবাদী মানুষটি যখন ভূতের গল্প লিখছেন, তখন আমাদের রোমকূপে শিহরণ খেলে যায়। এমনই ছিল তার লেখনী শক্তি। শুরু হচ্ছে একটি ভৌতিক কাহিনী। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করে চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরে বহু স্থানে বহু আবেদন করলাম, কিন্তু কোনরূপ ফল হলো না। অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হয়েছে সংবাদ পেয়ে স্বয়ং সদরে গিয়ে বহু লোকের খোসামত করে সেই কাজে নিযুক্ত হলাম। আমার বেতন হলো মাসিক 50 টাকা। আমাদের গ্রাম থেকে সিউড়ির ব্যবধান 12 ক্রোশ পথ। বরাবর একটি কাঁচা রাস্তাও আছে। আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে 2 দিন পরে নতুন কাজে নিযুক্ত হলাম। যেমন স্বল্প বেতন, তেমনই একটি ছোটখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হেডমাস্টার মশাইয়ের বাড়িতেই থাকি, খাই আর দিনের বেলায় স্কুলের কাজ করি এবং অবসর সময় বাসা খুঁজে বেড়াই। অবশেষে শহরের শেষ সীমায় খালি পড়ে থাকা একটা বিশাল পাকা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটা বহুকাল ধরেই খালি, বিভিন্ন জায়গায় ভেঙে গেলেও বাসোপযোগী কয়েকটা ঘর তাতে ছিল। মাত্র 5 শিকা মাসিক ভাড়া দিলেই বাড়িটা পাওয়া যাবে। কিন্তু গুজব এই যে বাড়িটাতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়াং বেঙ্গল। ভূতের ভয়ে যদি পিছিয়ে আসি, তবে আমার বিদ্যামর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং বাড়িটা নেওয়াই স্থির করলাম। কিন্তু অত দূরে একাকী থাকা নিরাপদ নয়, চোর ডাকাতের ভয়ও তো আছে। তাই আরেকজন সঙ্গীর সন্ধান করতে লাগলাম। জুটেও গেল একজন। তিনি আমাদেরই স্কুলের 4র্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাশ করেননি, তথাপি কলেজে পড়েছেন এবং নিজেকে ইয়াং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তার আগের বাসায় কিছু সমস্যা হচ্ছিল, তাই তিনি আমার সঙ্গে যুগ্মভাবে এই বাড়িটা নিতে রাজি হলেন। একজন পাচক ব্রাহ্মণ পাওয়া গেল, কিন্তু সে রাতে সেই বাড়িতে থাকতে রাজি হলো না। বলল আমাদের খাইয়ে দাইয়ে রাত 9টার মধ্যেই নিজের বাড়ি ফিরে যাবে। কি আর করি, তাতেই সম্মত হতে হলো। পরবর্তী রবিবার ভোরে সেই বাড়িতে গিয়ে থাকা শুরু করলাম। বাড়িটা বহুকালের পুরনো, চারিদিকের পাঁচিল জায়গায় জায়গায় ভাঙা। গরু মোষ আটকানোর জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটার চারিদিকে বাগান, অনেকগুলো নারকেল, আম, কাঁঠাল প্রভৃতি ফলের গাছ আছে। সেগুলো সত্ত্বেও ফরিয়াদের কাছে জমা দেওয়া আছে। দোতলা বাড়ি, নিচের তলায় বড় বড় 2টো ঘর আছে। আমাদের প্রয়োজন অল্প, তাই মাত্র সেই ঘর 2টো আমরা দখল করলাম। বাড়ির পিছনে একটি পুকুর আছে, কিন্তু তার জল পানযোগ্য নয়, স্নানযোগ্যও নয়। তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম হতে পারত। বাড়ির অল্প দূরেই একটি উৎকৃষ্ট দিঘি ছিল। আমরা সেখানে গিয়েই স্নান করতাম এবং খাওয়া ও রান্নার জল সেখান থেকেই আনা হতো। খাওয়া দাওয়ার জন্য একটি ঘর ঠিক করা হলো। অপরটায় 2টো চৌকি পেতে আমরা দুজনে শুতে লাগলাম। সমস্ত রাত ঘরে প্রদীপ জ্বালা থাকত। এইভাবেই কিছুদিন কাটল। ইতিমধ্যে দশহরা উপলক্ষে 2 দিনের ছুটি হলো। সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন থেকে পায়ে হেঁটেই আমি সিউড়ি যাত্রা করলাম।
আমাদের গ্রামের এক ক্রোশ পরে হাতছালা বলে একটি গ্রাম আছে। এককালে এখানে স্থানীয় জমিদারদের অনেকগুলো হাতি বাঁধা থাকত। হাতিশালা থেকেই হাতছালা নামটি এসেছে। সেই গ্রামের প্রান্তে রাস্তার ধারে একটা মন্দির আছে। সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুমদার নামে একজন ব্রাহ্মণ বাস করেন এবং সর্বদা নিজের জপ তপ নিয়েই থাকেন। তিনি একজন বিখ্যাত সিদ্ধ পুরুষ। চারপাশের গ্রামের লোকেরা তাকে খুবই শ্রদ্ধাভক্তি করে। সেখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই গরম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। দেখতে পেয়ে রাস্তা থেকে নেমে গিয়ে তাকে প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমাকে বললেন, কোথায় যাও বাবা? শিউরি স্কুলে আমার মাস্টারি চাকরি হয়েছে। দশহরার ছুটিতে বাড়ি এসেছিলাম। কাল স্কুল খুলবে, তাই ফিরে যাচ্ছি। আজ কি তোমার না গেলেই নয় বাবা, আজ বাড়ি ফিরে যাও, কাল যেও না হয়। কাল স্কুল খুলবে, আমার নতুন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা। সুতরাং আমাকে ওরকম আজ্ঞা করবেন না। তুমি কোথায় বাসা নিয়েছ? শহরের দক্ষিণ দিকে একটি পুরনো খালি বাড়ি ছিল, সেটাই ভাড়া নিয়ে আমি আর আমাদের স্কুলের অন্য একজন মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একসঙ্গে বাস করছি। এই বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে শুরু করলাম। বেলা 2টো নাগাদ শিউরি পৌঁছালাম। স্নান খাওয়া করতে 5টা বেজে গেল। খেয়ে বারান্দায় বসে তামাক টানছি। এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বিশাল এক লাঠি কাঁধে এসে হাজির হলো। তাকে দেখে জিজ্ঞাসা করলাম, কিরে, তুই কোথা থেকে এলি? এগে মা ঠাকুরানী এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবচ আপনার হাতে পড়বার জন্য পাঠিয়ে দিয়েছেন। চিঠি পড়ে দেখলাম মা লিখেছেন, তুমি বাড়ি থেকে যাওয়ার পরে রমাপ্রসন্ন মজুমদার মশাই এসেছিলেন এবং একটা কবচ দিয়ে বললেন, মা, তোমার ছেলে আজ ভোরে শিউরি রওনা হয়েছে। পথে তার সঙ্গে দেখা হলো, তার জন্য আমি এই রাম কবচটা এনেছি। তুমি যেভাবেই পারো এই কবচ আজই তোমার ছেলেকে পাঠিয়ে দাও এবং বিশেষ করে লিখে দাও আজই যেন সেই কবচ ধারণ করে। আরও লিখে দাও যদি কোনো রকম ভয় পায় তাহলে যেন তারক ব্রহ্ম নাম জপ করে। এই কবচের গুণে এবং নামের বলে সে সব রকম বিপদ থেকে মুক্ত হবে। আমি দিনু কৈবর্তকে দিয়ে এই চিঠি ও কবচ পাঠালাম। পাওয়া মাত্রই রাম নাম স্মরণ করে কবচটা ভক্তি ভরে ডান হাতে ধারণ করবে, এর যেন অন্যথা না হয়। জানবে এটাই তোমার মায়ের আদেশ। চিঠি আর কবচ নিয়ে আমি দিনুকে বললাম, তুই আজ এখানেই থাকবি তো? তোর খাবার জোগাড় করি। এগে না, মা ঠাকুরানী বিশেষ করে বলে দিয়েছেন আমি যেন নিজে দাঁড়িয়ে থেকে আপনাকে কবচ পইড়ে দিয়ে যাই, আর আজ রাতেই গিয়ে তাকে খবর দিই যে তার ছেলে কবচ ধারণ করিছে। সুতরাং তাকে আর থাকবার জন্য অনুরোধ করলাম না। তার হাতে 2 আনা পয়সা দিয়ে বললাম, এই নে, বাজার থেকে কিছু মুড়ি মুরকি কিনে নিয়ে পথে খেতে খেতে যাবি। তার সামনেই আমি কবচটি ডান হাতে ধারণ করলাম। সেও আমাকে প্রণাম করে বিদায় নিল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর যথাসময় দুজনে শুয়ে পড়লাম। দুজনেরই চৌকির মাথার দিকে 2টো বড় বড় জানালা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে প্রবল জোরে হাওয়া এসে মেঘকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর একাদশীর চাঁদ উঁকি দিচ্ছে। পথশ্রমে ক্লান্ত ছিলাম, তাই আমরা দুজনে কিছুক্ষণ গল্প গুজব করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে ঘুম ভেঙে যাওয়ায় দেখি বাতাসে প্রদীপটা নিভে গেছে। হালকা মেঘের আড়াল থেকে জ্যোৎস্না জানালা দিয়ে ঢুকে উল্টো দিকে দেওয়ালের একটা অংশকে আলোকিত করে তুলেছে। ঘুম জড়ানো চোখ অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার বিছানার ওপর হাঁটু গেড়ে থাবা পেতে বসে এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। তার মুখখানা যেন বহু দিনের রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলে পড়েছে, দাঁতহীন মাড়ির ওপর তার ঠোঁটগুলো চুপসে বসে গেছে, মাথার সাদা ছোট ছোট চুলগুলো দাঁড়িয়ে গেছে। তার চোখ দুটো থেকে যেন রাগ, ঘৃণা আর বিদ্রুপের জ্বালা ঠিকরে বেরোচ্ছে। দেখে
আমার আমার আপাদ মস্তক শিউরে উঠল। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুলে ফেললাম। আবার দেখলাম সেই বীভৎস মূর্তি ঠিক সেই অবস্থাতেই বসে আছে। আবার চোখ বুজে ফেললাম। তখন হঠাৎ মায়ের চিঠির কথা মনে পড়ল। মনে মনে বললাম, আমার ভয় কি, আমার হাতে রক্ষা কবচ আছে। এবং তারক ব্রহ্ম নাম জপতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার চোখ খুলে দেখি সেই মূর্তি আর নেই। সাহস পেয়ে উঠে বসলাম এবং আমার বন্ধুকে ডাকতে লাগলাম, রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু। কি মশাই? আমি তখন প্রদীপ জেলে সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। তিনিও খুবই ভয় পেলেন। সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দিলাম। পরের দিন ভোরেই সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিলাম। খেয়ে দিয়ে 10:30টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় পিয়ন এসে একখানা চিঠি দিল। দেখলাম সেটা রমাপ্রসন্ন মজুমদার মহাশয় লিখেছেন। চিঠির তারিখ ও ছাপ গতকালের। তাতে লেখা আছে, শ্রী শ্রী দুর্গা শরণং পরম শুভার্ষি বাদা সন্তু বিশেষ। বাবা জীবন, গতকাল তোমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি তোমাদের বাড়িতে গেছিলাম এবং তোমার মা ঠাকুরানীকে তোমার জন্য একটা রাম কবচ দিয়ে এসেছি। তাকে অনুরোধ করে এসেছি যে তিনি সেটা যেন দ্রুতই যে কোনো উপায়ে তোমার কাছে পাঠিয়ে দেন, যাতে রাতের আগেই তুমি কবচ ধারণ করতে পারো। বোধহয় রাতে তুমি কোনো রকম ভয় পাবে, কিন্তু কবচের গুণে তোমার কোনো বিপদ হবে না। কবচটা তুমি নিয়মিত ধারণ করে থাকবে, আর যদি কোনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করবে। সর্বদা শুদ্ধাচারে থাকবে। সব কুশল হোক। মা ভবানী তোমার মঙ্গল করুন। এতে নিয়ত আশীর্বাদক শ্রী রমা প্রসন্ন দেব শর্মা। চিঠিটা পড়ে আমি বিস্মিত হয়ে গেলাম। সেটা রাসবিহারী বাবুকে দেখালাম। তিনিও খুবই আশ্চর্য হলেন। পুজোর ছুটিতে বাড়ি গিয়ে মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম। যে বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা জানিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি যে সে রাতে ভয় পেতে পারি সে কথা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? তুমি যখন সেদিন আমাকে এসে প্রণাম করলে তখনই আমি দেখলাম একটি প্রেত আত্মা তোমার পিছনে পিছনে ঘুরছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক রেগে গেছে এবং তোমার প্রাণহানি করার উদ্দেশ্যেই তোমার সঙ্গ নিয়েছে। শুধুমাত্র উপযুক্ত সময় পায়নি বলেই তখনও পর্যন্ত সে সফল হতে পারেনি। তুমি চলে যাওয়ার পরে আমি গণনা করে দেখলাম যে সেই রাতেই তার উপযুক্ত ক্ষণ আসবে। তাই তাড়াতাড়ি একটা রাম কবচ লিখে তোমার মা ঠাকুরানীকে দিয়ে এসেছিলাম। যাই হোক, কবচটা তুমি কখনোই পরিত্যাগ করো না। মজুমদার মশাই, আমার সঙ্গে যে লোকটি ওই ঘরে শুতেন তিনি কোনো কিছু দেখলেন না কেন? আমরা উভয়ই একসঙ্গে সেই বাড়িতে ছিলাম, তবে আমার উপরই ভূতের এত আক্রোশ কেন? সেই লোকটার নাম কি? তার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। তিনি ব্রাহ্মণ। এই কারণেই ভূত সহসা তার কিছু করতে পারেনি। তুমি কায়স্থ। তোমার প্রাণহানি করা তার পক্ষে সহজ হতো। এই কথা শুনে কিছুক্ষণ নীরবে চিন্তা করে আমি বললাম, সে ভূত কি এখনো আমার অনিষ্ট করার চেষ্টা করছে? করছে। আর একবার সে তোমাকে দেখা দেবে, কিন্তু
সেই ক্ষণ কখন উপস্থিত হবে সেটা আমি এখন বলতে পারবো না, কিন্তু রাম কবচের বলে তোমার কোনো বিপদ হবে না। তারপর 18 বছর কেটে গেছে। সে ভূতের কথা আমি প্রায় ভুলেই গেছি, কিন্তু রাম কবচটি সবসময় সযত্নে ধারণ করেছিলাম। আমি এরপর দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছি। পরে আরও কয়েক বছর সুনামের সঙ্গে চাকরি করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টর পদে আসীন হলাম। আমার বেতন হল 150 টাকা। মফস্বলে নানা স্থানে ঘুরে ঘুরে আমাকে স্কুল পরিদর্শন করতে হতো। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করতে যাচ্ছি। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে একটা গরুর গাড়ি ভাড়া করে সেই গ্রামের দিকে রওনা হলাম। শরৎকালের রাতের পরিষ্কার আকাশ, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি ধীর গতিতে চলেছে। প্রথমে আমি শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। ঘন্টা 2 এপাশ ওপাশ করেও যখন কিছুতেই ঘুম হলো না, তখন চোখ মুছে উঠে বসলাম। দেখলাম গাড়োয়ান তার বসবার জায়গায় কোনো রকমে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্না রাত, রাস্তা পরিষ্কার, গরু দুটো অবাধে আপন মনে চলেছে। রাস্তার দুধারে গাছের সারি, কোথাও দূরে দূরে, কোথাও আবার ঘন হয়ে আছে। ঝুরঝুর করে বাতাস বইছে। গাড়োয়ান আরামে ঘুমোচ্ছে দেখে গরিব মানুষটাকে আর জাগাতে ইচ্ছা হলো না। অথচ গরু দুটো অরক্ষিত অবস্থায় পথ চলে, সেটাও নিরাপদ নয়। এই বিবেচনা করে আমি আর শুলাম না, বসেই থাকলাম। এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক কাটল। আমার একটু তন্দ্রা মতন আসতে লাগলো। আমি বসে বসেই ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটো থেমে গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। আমারও তন্দ্রা কেটে গেল। চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি। গরু দুটোর সামনে রাস্তা আটকিয়ে গাড়ির জোয়ালের ওপর জীর্ণ দুহাত রেখে সেই শুষ্ক চর্মাবৃত কঙ্কাল দাঁড়িয়ে আছে, এবং সেই জ্বলন্ত দু চোখ থেকে আমার প্রতি প্রধানল ঠিকরে বেরোচ্ছে। এই দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম। বুকের কাছে হাত জোর করে তারও ব্রহ্ম নাম জপতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সেই মূর্তি ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, গরু দুটো তখন গাড়ির মুখ উল্টো দিকে ঘুরিয়ে মহাবেগে ছুটতে শুরু করল। ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে উঠে বসে বলল, বাবু, এ কি গরু এমন করে চটছে কেন? আমি আসল কথা তাকে না বলে শুধুমাত্র বললাম, হয়তো পথে কোনো রকম ভয় দেখেছে, তাই ছুটে বাড়ি ফিরছে। গাড়োয়ান তখন গাড়ি থামানোর আর গাড়ির মুখ ঘোরানোর অনেক চেষ্টা করলো। গরু দুটো লেজ টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করলো, কিন্তু কিছুতেই তারা দাঁড়ালো না। দৌড়াতে দৌড়াতে অবশেষে যখন একটা বাজারে পৌঁছালো আর সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখতে পেল, তখন তারা থামল। গরু দুটো ভয়ানক শ্রান্ত হয়ে পড়েছে দেখে আমি গাড়োয়ানকে বললাম, থাক, আজ আর গিয়ে কাজ নেই, গরুকে খুলে দাও, ওদের মুখে ঘাস জল দাও, কাল ভোরে আবার রওনা হওয়া যাবে। আজ রাতে এখানেই বিশ্রাম নিই। তারপর আরও 7 বছর কেটেছে, কিন্তু আর কখনো কোনো রকম ভয় পাইনি। সেই রামকবচ এখনো ধারণ করে আছি এবং যতদিন বাঁচব ধারণ করেই থাকব। আমার মাতৃদেবী আর মজুমদার মশাইয়ের লেখা চিঠি দুটো এখনো আমার কাছে আছে। যদি কেউ দেখতে চান, দেখাতে পারি। শুনলেন একটি ভৌতিক কাহিনী। গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়, নাট্যরূপ নীল। গল্পের সূত্রধার আমি অম্বালিকা রায়। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন গল্পের কথক তথা উপেন্দ্রনাথ, দেবাঞ্জন মুখার্জি, রমা প্রসন্ন, সৌভিক মুখোপাধ্যায়, রাসবিহারী, সৌরভ রায়, দিনু কৈবর্ত ও গাড়োয়ান,
নীল ঘোষ, উপেন্দ্রর মা সুলতা রায়। শব্দগ্রহণ, সম্পাদনা ও মিউজিক সৌরিশ ভট্টাচার্য। পোস্টার ডিজাইন মুস্তাক আহমেদ খান। সমগ্র পরিচালনা ও পরিকল্পনা সৌরভ। আগামী সপ্তাহে আমরা আসছি অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। নমস্কার।